গঙ্গাসাগর, এই কথাটা শুনলেই সবার আগে যেটা মনে পড়ে যায় সেটা হলো কপিল মুনির আশ্রমের কথা। কি তাই তো? সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই প্রচণ্ড শীতের সকালে খুব ভোর ভোর উঠে নিজেকে এই ঘন সাদা কুয়াশার চাদরে আবৃত করে বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তবে আমার পুরো জার্নিটা শেয়ার করতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু দেখো, ট্রেনে করে যাওয়ার সময় হঠাৎই চোখে পড়েছিল এই শীতের সকালে শিশিরে ভেজা এই সর্ষে ফুলগুলোর উপর। তারপর অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা ফাইনালি এসে পৌঁছেছিলাম 8 নম্বর জেটি ঘাটে এবং সেখান থেকে চলে এসেছিলাম লঞ্চের সামনে। তবে লঞ্চটা ছাড়তে একটু দেরি ছিল বলে আমরা সবাই মিলে আবার একটু ফটো উঠে নিয়েছিলাম। আর বেশ কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছিল। আর আমাদের লঞ্চটা ছাড়ার পর কিছুটা সামনে এগিয়ে দেখতে পেলাম আরও দুটো লঞ্চ জলের উপরে দাঁড়িয়েছিল, যার একটাতে লেখা ছিল ভৈরব আর একটাতে ঢাকা। একবার ভাবো তো, এখনকার সময়ে দাঁড়িয়েও মানুষ লঞ্চে করে কোথা থেকে কোথায় যাতায়াত করছে। আর এসব দেখতে দেখতেই লঞ্চ দুটোকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে গিয়েছিলাম আমাদের গন্তব্য গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর দেখো এখানে আমরা কত মানুষ একসাথে এই লঞ্চে করে সাগর পার হচ্ছিলাম। কিন্তু জানো তো, আমরা এই লঞ্চে ছিলাম প্রায় 45 মিনিটের মতো। আর আমি এই প্রথমবার লঞ্চে করে সাগর পার হচ্ছিলাম বলে খুবই এক্সাইটেড ছিলাম আর খুবই মজা করতে করতে যাচ্ছিলাম। কিন্তু আমাদের লঞ্চটা যখন মাঝ সমুদ্রে পৌঁছেছিল তখন হঠাৎ করে লঞ্চের বাইরের দিকটা আমাদের চোখে পড়েছিল। আর যতদূর আমাদের চোখ যায় ততদূর দেখে চারিদিকে আর যখন সাগরের কোনো কূল কিনারা দেখতে পাচ্ছিলাম না, তখন আমাদের সবার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর তার উপরে ছিল এই কনকনে ঠান্ডার মধ্যে জলের প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তবে জানো তো, মাঝ সমুদ্রে গিয়ে ভয়ে ভয়ে আমাদের হাত পা যতই ঠান্ডা হয়ে যাক না কেন, সমুদ্রের এই উত্তাল ঢেউ আর তার সাথে দূর থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা এই পাখিগুলোকে দেখে মনের মধ্যে যেন একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। এমনটা মনে হচ্ছিল যেন আমিও যদি ওদের মতো উড়ে যেতে পারতাম ওই দূর নীল আকাশে, কতই না ভালো হতো। আর উড়তে উড়তে ওরা যখন ক্লান্ত হয়ে সাগরের জলের উপরে গিয়ে বসে ঢেউয়ের তালে তালে ভেসে ভেসে আসছিল, এমনটা মনে হচ্ছিল যেন দূর থেকে কেউ এক সারি কাগজের নৌকো জলে ভাসিয়ে দিয়েছে। আর এসব দেখতে দেখতেই আমাদের লঞ্চটা চলে এসেছিল বেনুবন। আর সেখান থেকেই আমরা একটা অটো নিয়ে চলে গেছিলাম কপিল মুনির আশ্রমের দিকে। জানো তো, এই গঙ্গাসাগরে না একটা ইতিহাস আছে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর মকর সংক্রান্তিতে নাকি এই গঙ্গাসাগরের পবিত্র জলে স্নান করলে পাপ মুক্তি ও মোক্ষ লাভ হয় বলেই মানুষের বিশ্বাস। কারণ পৌরাণিক কাহিনীতে আছে, সত্যযুগে অযোধ্যা রাজার সাগরের নাকি 60,000 পুত্র ছিল। আর রাজা সাগর 99টি অশ্বমেধ যজ্ঞ করার পর যখন তিনি 100তম অশ্বমেধ যজ্ঞ করতে গিয়েছিলেন, তখন দেবরাজ ইন্দ্র তার সেই যজ্ঞের অশ্বটিকে চুরি করে কপিল মুনির আশ্রমের বাইরে বেঁধে রেখেছিলেন। আর তখনই রাজা সাগরের ওই 60,000 পুত্রগণ যজ্ঞের ঘোড়াটিকে কপিল মুনির আশ্রমের বাইরে দেখে কপিল মুনিকে চোর ভেবে আক্রমণ করেন। আর সেই জন্য কপিল মুনি ক্রোধিত হয়ে রাজা সাগরের ওই 60,000 পুত্রকে অভিশাপ দিয়ে ভস্মে পরিণত করেছিল। আর তারপর রাজা সাগরের বংশধর রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের মোক্ষ দানের জন্য অনেক কঠোর তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রসন্ন করে দেবী গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এবং তার পবিত্র জলে সেই ভস্ম ধুয়ে যাওয়ায় রাজা সাগরের পুত্ররা মোক্ষ লাভ করেন। আর সেই থেকে এখানে মকর সংক্রান্তিতে বিশাল মেলা বসে, যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী কপিল মুনির আশ্রমে পূর্ণ স্নান করতে আসেন। সেজন্য এটি কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা বলে জানা যায়। আর এটি হলো গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল। এই দেখো, গঙ্গাসাগরের ইতিহাস বলতে বলতে তোমাদেরকে তো সাগর দেখিয়েই দিলাম। আসলে কি বলো তো, এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছিল, সেই জন্য ভাবলাম আগে সাগরের পাড় থেকেই ঘুরে আসি। কারণ এরপর অন্ধকার নেমে গেলে
আর এদিকে আসা যাবে না। তবে সন্ধে হয়ে এসেছিল ঠিকই, তবে অসাধারণ একটা সূর্যাস্ত কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল। আর যেহেতু আমরা অন্য সময়ে গেছিলাম আর সন্ধেও হয়ে এসেছিল, তাই এখানে খুব বেশি ভক্তের ভিড় ছিল না। আর দেখো সন্ধে হয়ে এসেছে, তবুও দেখো এই বাচ্চাগুলো জলের উপর কেমনভাবে খেলা করছিল। আর জানো তো ওই সময়েও মানুষ স্নান করছিল। আচ্ছা, অনেক কথা তো হলো, এবার চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। তো এটাই হলো কপিল মুনির আশ্রম। এবার ভিতরে চলো। গাইজ, ভিতরে এসে ফাইনালি এবার মনে হচ্ছে যেন একটা শান্তি অনুভব করছি। সত্যি এবার মনে হচ্ছে সারাদিনের এই যে জার্নি, এই যে পরিশ্রম, কোথাও গিয়ে যেন এতক্ষণে সফল হলো। আর এই দেখো, ইনি হলেন আমাদের কপিল মুনি, যার নামে এই আশ্রমটা। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।